কি বৃষ্টি রে বাবা! ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টির মাঝে কোনো রকমে দু হাতে নিজের মাথাটা ঢেকে প্রাণপ্রণে ছুটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল অমর। দুপুরের সময়, কিন্তু গোটা আকাশ কালো মেঘে ঢেকে থাকায় মনে হয় যেন এক্ষুনি সন্ধে নামতে শুরু করবে। এই অন্ধকারের মধ্যে দিনের বেলাটাও কখন যেন আঁধারে ঢেকে গেছে। অমর দুহাতে মাথা ঢেকে দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলছিল, সেই সকাল থেকে হয়েই চলেছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। এমন বৃষ্টি হবে জানলে আমি কি আর বের হতাম? অমর কথাটা মুখে বললেও তাকে বের হতে হতে গোটা গ্রাম তখন বন্যার জলে ভেসে গেছে। জল বাড়তে না বাড়তেই অমর কোনো রকমে পাশের গ্রামে তার দাদার বাড়িতে গিয়ে উঠেছিল। আজ সকালের দিকে গ্রামের জল কতটা নেমেছে, তার বাড়ি ঘরের অবস্থা কেমন আছে তা দেখার জন্য এসেছিল সে। বন্যার সময় সাধারণ মানুষের ভোগান্তি অনেক বেশি। এমনিতে জল উঠে বিপদ মাথার উপরে নাচতে থাকে, তার উপর এই বন্যার সুযোগে অনেক নিচু মনের মানুষ আছে, এর ওর ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে নেয় তারা। বন্যার জল নেমে গেলে ঘরে ঢুকে দেখা যায় জানালা দরজায়, এমনকি ঘরের বেশ কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি, সেগুলো আর থাকে না। সেই কারণে বাধ্য হয়ে সকালের দিকে অমর নিজের বাড়িতে একবার এসেছিল, আর জল ততক্ষণে অল্প অল্প নামতে শুরু করেছিল। যতটা জল নেমেছে তাতে মনে হয় 3-4 দিন সময় দিলে আরও খানিকটা জল নেমে যাবে। দরজা খুলতে পারা যাচ্ছিল না। জানলাটা বেশ খানিকটা ওপরে থাকায় জানলার পাল্লাটা কোনো রকমে খুলে ভিতরের দিকে তাকিয়ে দেখেছিল, না, সব কিছু ঠিক আছে। জল জমে রয়েছে বটে, তবে আরে ওই ঝোপের ওপার থেকে কারোর কথাবার্তা শব্দ ভেসে আসছে না? কারা যেন কথা বলছে বলে মনে হচ্ছে। অমরের মনে হলো সত্যি সত্যি ঝোপের ওপাশে যেন কেউ ফিসফিস করে কেউ কথা বলছে। কথাগুলো ভালোভাবে বোঝা যায় না, তবে একটা পুরুষ মানুষের গলা, যেন চাপা স্বরে কিছু একটা বলে চলেছে। না, এবার সত্যি সত্যি মনে হচ্ছে কেউ একটা কথা বলছে, কিন্তু ওই ঝোপের ওপাশে এমন সময় কে থাকবে? অমরের কথাটা মিথ্যা না। গ্রামের লোকজন খুব একটা নেই, যারা আছে তারা এদিক ওদিক কোথাও একটা আশ্রয় জোগাড় করে ফেলেছে। কয়েকজন মানুষ নিজের বাড়িঘর দেখতে এসেছিল, তারাও যে যেখানে পেরেছে সরে পড়েছে। বৃষ্টি শুরু হতেই সবাই বুঝতে পেরেছিল আবার জল বাড়বে, কিন্তু এমন সময় ঝোপের ওপাশে জঙ্গলের জায়গাটাতে কথা ভেসে আসছে। অমর একটু অবাক হয়ে সেই ঝোপের দিকে এগিয়ে গেল। বৃষ্টির জল ভিজে ঠান্ডা হাওয়ায় অমরের গোটা শরীর একটু কেঁপে ওঠে। মাঝে মাঝে এক পা করে জমা জলের মধ্যে চকচক করে পা ফেলে অমর এগিয়ে যায় সামনের দিকে। এই দিকটা সামান্য উঁচু, তাই জল এখানে খুব বেশি জমতে পারেনি। জমির মধ্যে পা ফেলে ফেলে এসে সামনের দিকে এগিয়ে যায়। জায়গাটা এখন ফুলে ফেপে উঠেছে। এই ঝোপের কাছে সামনের দিকে তাকিয়ে ওই লোকটাই কথা বলছে। আরে দূর, আর একটু বসে থাকলে তাহলেই তো হতো। এবার অমর আর একটু এগিয়ে গেল। লোকটা পিছনে ছপ ছপ পায়ের শব্দ শুনে ঘুরে তাকিয়েছিল। অতি সাধারণ বৃষ্টি ভেজা একটা চেহারা, মাথার ঘন লম্বা চুল বৃষ্টির জলে ভিজে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। নাকের নিচে ছোট একটা গোঁপ, মাল কোচা মারা ধুতি এবং গায়ের উপর জড়িয়ে রাখা একটা সাদা দামি কাপড়। এমন কাপড় সচরাচর গ্রামের লোকেদের গায়ের উপর দেখা যায় না। তার হাতে বড় ছিপ। এক পা জলের দিকে ফেলে রেখে সে কি যেন করছিল। এবার পিছনে তাকিয়ে অমরকে দেখতে পেয়ে সামান্য হেসে মুখটা ঘুরিয়ে নিল। আরে আশ্চর্য ব্যাপার,
তুমি কে? এইখানে এমন সময়? এটা কি মাছ ধরার মতো সময় হলো? এমন ঝমঝমি বৃষ্টি, তার মধ্যে গ্রামে যে বন্যার জলে সবকিছু ভেসে গেছে তার খবর রাখো? হ্যাঁ, গ্রামে বন্যা হয়েছে। কিন্তু গ্রামে তো বন্যা হয়েছিল 2 বছর আগে। সেবার গোটা গ্রাম ভেসে গেল। তারপরে পশ্চিম দিকে যে বড় মাঠ আছে, সে মাঠের তলায় বটগাছটা ভেঙে পড়ল। সেই বটগাছের তলায় গ্রামের ছেলেপুলেরা কত খেলাধুলো করতো। বটগাছটা ভেঙে পড়ে রইল কত দিন ধরে। তারপর তো গ্রামের লোক। অমর অবাক হয়ে গেল। 2 বছর আগে গ্রামে বন্যা হয়েছিল, কিন্তু 2 বছর আগে তো গ্রামে কোনো বন্যা হয়নি। 2 বছরের মধ্যে খরা হয়েছিল। গ্রামে চাষের জমির ফসল জমিতেই শুকিয়ে গিয়েছিল। তাছাড়া ওই যে বটগাছের কথা বলছে, সেই বটগাছ তো সে নিজেও দেখেনি। তার বাবার কাছে শুনেছে ওইখানে একটা বটগাছ ছিল। একবার বন্যায় সেই বটগাছ ভেঙে পড়েছিল। আরে তুমি পাগল হয়েছো নাকি? কি সব কথা বলছো? এই তুমি উঠেছো কোথায় বলো তো? এদিকের যা অবস্থা, এখানে থাকার তো কোনো জায়গা নেই। পাশের গ্রাম থেকে এসেছো নাকি? পাশের গ্রাম থেকে এসেছিলাম, বুঝলে, কিন্তু আর যাওয়া হলো না। এইখানেই থেকে গেলাম। এই সময় মাঝে মাঝে এখানে আসতে হয় আমার। হ্যাঁ, কিন্তু মাছ পাওয়া যাবে। মাছ ঠিক পাওয়া যাবে। আমি ঠিক বলছি, দেখো না। আরে এসো এসো, এখানে বসো বসো বসো। মনে হলো এই একটা কথার মধ্যে কি যেন একটা আছে। কেমন একটা অদ্ভুত আরতি তার গলায় রয়েছে। লোকটা নিজের খামখেয়ালে পায়ের পাতা ডুবে যাওয়া জলের মধ্যে বেশ যত্ন করে বসে মাছের জন্য টোপ তৈরি করছে। তারপর ছুঁড়ে ফেলছে জলের দিকে। অমর জলের দিকে তাকিয়ে আছে। ছিপের সাদা পাতলা অংশটা জলের ওপর অর্ধেকটা উঠে রয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। ওইদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে ছাদাটা মাঝে মাঝে এদিকে ওদিকে হেলে যায়। কিছুতেই কিছু বোঝা যায় না। অমরের কেন জানি না মনে হলো চারপাশের শব্দটা হঠাৎ করে কমে গেছে। বৃষ্টির শব্দ, হাওয়ার শব্দ, সমস্ত কিছু ছাপিয়ে কেমন যেন একটা নিস্তব্ধতা চারপাশ থেকে তাকে ঘিরে ধরতে শুরু করেছে। আকাশে কালো মেঘলা অন্ধকারটা যেন আরো বাড়ছে আস্তে আস্তে। অমর একভাবে তাকিয়েছিল জলের দিকে, তাই খেয়াল করেনি তার পাশে বসে থাকা লোকটা কখন যেন এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। অমর চমকে উঠে লোকটার মুখের দিকে তাকাতেই যেটা দেখতে পেল, তাতে তার শরীর যেন বরফের মতন ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ লোকটাকে খুব ভালোভাবে দেখেছিল, কিন্তু এটা কি? সে শান্ত বৃষ্টি ভেজা সাধারণ মুখের লোকটার দিকে তাকিয়ে এবার অমর যেন অবাক হয়ে গেল। কোথায় সেই লোকটা? তার দুটো চোখের ভিতরে যেন কালো গহ্বর। সে কালো গর্ত থেকে যেন এই অন্ধকারের মধ্যে আরো অন্ধকার বাইরে বেরিয়ে আসছে। তার মুখের মধ্যে কিছু নেই। অদ্ভুত সেই দাঁত যেন তার মুখের সামনেটা ছাপিয়ে একদম কান পর্যন্ত গিয়ে পড়েছে। অদ্ভুতভাবে হাসতে হাসতে লোকটা বলল, বলেছিলাম না, আজ লোকটা ধরা পড়বে। পড়বে। তারপরেই আবার সেই হাসিটা ছড়িয়ে পড়ল চারপাশে। ঠিক তখনই অমরের মনে হলো যেন ডোবার জলটা হঠাৎ করে উপরে উঠে আসতে শুরু করেছে। এতক্ষণ তো পায়ের পাতা পর্যন্ত জল ছিল, কিন্তু জলটা হঠাৎ করে পায়ের পাতা ছাপিয়ে প্রথমে হাঁটু, তারপরে কোমর, তারপর আস্তে আস্তে গলা পর্যন্ত উঠে আসছে। কিন্তু এটা কি করে হয়?
তারপরেই অমরের মনে হলো, না, কোথাও একটা ভুল হচ্ছে। উবু হয়ে বসে থাকা অবস্থাতে সে নিজেই আস্তে আস্তে নেমে যাচ্ছে সেই ডোবার জলের দিকে, যেন অদৃশ্য কোনো একটা টান তাকে নিয়ে যাচ্ছে ওই দিকে। কে তুমি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। কতদিন পরে এখানে কেউ এলো? এত সহজে তো তোকে ছেড়ে দেওয়া যাবে না। তুই এখানেই থাকবি, আমার সঙ্গে থাকবি। হই দেখ, হই দেখ, জলের ভিতরে তাকিয়ে দেখ। এমন সময় জলের দিকে তাকায় অমর, আর তখনই দেখতে পায় জলের ভিতর থেকে কতগুলো কালো কালো হাত যেন আস্তে আস্তে উপরের থেকে উঠে আসছে। তারপর কয়েকটা বিভৎস পচা গলা ভয়ঙ্কর মুখ দেখতে পায় অমর। কিন্তু ততক্ষণে তার আর কিছুই করার নেই। তার গলা থেকে আর কোনো কথা বের হয় না। সে জলের মধ্যে হাবুডুবু খেতে লাগলো। আর ঠিক সেই সময় অমর একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পেয়েছিল। আর তারপরেই ঝপ করে কিছু একটা ডোবা জলের উপরে ঝাঁপিয়ে পড়া শব্দ শোনা গিয়েছিল। ঝাঁপিয়ে পড়লেই তো হলো না, শুধু সেভাবে তো আর কোনো কিছুই হবে না। এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এতে মানুষের যেমন হাত আছে তেমন হাত আছে আমাদের সরকারের। সে তোমরা যাই বলো না কেন, দোষ কিন্তু সবার সমান। অন্য সময় হলে কিশোরী হয়তো তারানাথের এই কথার প্রতিবাদ করত, তবে আজ সেসব কিছুই করল না। আসলে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, জার্মানি বাহিনীর সঙ্গে দ্বিতীয় বর্ষযুদ্ধে এই যে ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে গোটা বিশ্ব, তা নিয়ে মাঝে মাঝে তারানাথ এ কথা বলে ফেলে। তেমনই আজ সকালই বলছিল, যুদ্ধের ফলে বর্তমান বাজারে যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, তা এখন বাড়তে বাড়তে দ্বিগুণ থেকে 3 গুণের দিকে এগিয়ে চলেছে। এই সব নিয়ে কথা হচ্ছিল প্রথমে। একসময় কিশোরী ক্ষান্ত দিয়ে বলল, আবার যুদ্ধের কথা? থাক না ঠাকুরমশাই, আপনি এবার অন্য কিছু বলুন। যুদ্ধের কথা শোনার জন্য তো আপনার কাছে আসিনি, সে তো প্রতিদিনের খবরের কাগজে আর লোকজনের মুখে মুখে শুনতেই পাই। ট্রামে আসতে গেলে মনে হয় ট্রামের ভিতরে কিছু মানুষ এমন বসে আছে, তাদের এইখানে নয়, জার্মানিতে কিংবা ওই যুদ্ধের ময়দানে থাকা প্রয়োজন ছিল। আপনি দয়া করে এবার অন্য কিছু বলুন তো। শোনো, এই যুদ্ধ কখনোই ভালো হতে পারে না, বুঝলে? যুদ্ধ যে কারণেই হোক, রক্তপাত, মৃত্যু, এগুলো কখনোই ভালো হয় না। মনে রাখবে, পৃথিবীর বুকে যদি কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে যেমন একটা কারণ আছে, তার প্রতিফলও আছে। তবে থাক, এই সমস্ত নিয়ে আর তোমাদের কিছু বলবো না। খানিকক্ষণ চুপ থেকে তারানাথ আবার বলল, আজ সকালে একবার একটা কথা মনে পড়ে গেছিল। যুদ্ধ ছাড়া গ্রামের মানুষেরা একটা বড় কারণে বিপদে পড়ে, বুঝলে? প্রতি বছর বর্ষার সময় যখন গ্রামের বন্যা হয়, তখন আমি তো গ্রামেই বড় হয়েছি, তাই জানি গ্রামে বন্যায় গ্রামের মানুষদের অবস্থা ঠিক কেমন হয়। একবার এমনই একটা গ্রামে গিয়ে পড়েছিলাম এই বর্ষার সময়। সেখানে বর্ষার সময় বন্যার জলে ভেসে গিয়েছিল চারিদিক। গ্রামের লোকজন কেউই ছিল না। আমি যখন গেছিলাম তখন জল সামান্য কমতে শুরুই করেছে, কিন্তু সেই সময় সেখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গিয়েছিল,
বুঝলে? তারানাথের মুখে কথাগুলো শুনে আমরা প্রথমে তেমন কিছু ভাবিনি, কিন্তু শেষের কথাগুলো বলার সময় তারানাথের চোখের দৃষ্টি চলে গেল বাইরের আকাশের দিকে। একটু আগেই একটা পাসিং শোয়ের প্যাকেট শেষ করেছে। একটা গল্পের আমেজ আস্তে আস্তে গড়ে উঠছিল বুঝতে পেরে আমি আর কিশোরী দুজনেই চুপ করে রইলাম। আকাশ সেই সময় কালো হয়েছিল এবং ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, সাথে ঝোড়ো হাওয়া, দক্ষিণের হাওয়া, তাই বেশ শীত শীত করছিল। তারানাথ বলল, প্রথম থেকেই বলি, সেবার বিষ্ণুপুর নামের একটা গ্রামে গিয়েছিলাম একজনের ডাকে। একদিন একটা শ্মশানের কাছে বসে আকাশ পাতাল ভাবছি, এমন সময় একজন এসে আমায় প্রণাম করলো। তারপর তার বাড়িতে একটা বিপদের কথা জানতে তার সঙ্গে আমায় যেতেও হলো। সে ব্যাপারটা তেমন বলার মতো কিছু নয়, সে কথা তাই আর বাড়িয়ে বলছি না তোমাদের। তার বাড়ির সমস্যা শেষ করে উল্টো দিকে আর শ্মশানের দিকে যাওয়ার ইচ্ছে হলো না, তাই সামনের পথে এগোতে লাগলাম। তখন বর্ষার সময় টানা 3 দিন ধরে বৃষ্টিতে তার বাড়িতে আমায় আটকে থাকতে হয়েছিল। পাশের গ্রামের দিকে যতই এগিয়ে গেছি ততই জল বাড়তে শুরু করেছে। প্রথমে পায়ের পাতা, তারপর জল পায়ের পাতা ছাড়িয়ে প্রায় উপর পর্যন্ত উঠে আসতে শুরু করলো। তখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কখন যে গাছের তলায় এসে আশ্রয় নিয়েছি নিজেরও মনে নেই, কিন্তু বুঝতে পারছিলাম এই বৃষ্টি এত সহজে কমবে না। একটা মাথা গোজার মতো ভালো জায়গা না পেলে আর চলছিল না। তো এমন অবস্থায় গিয়ে পৌঁছলাম একটা গ্রামের কাছাকাছি জায়গায়। গ্রামের কাছে গ্রামের পথের এক পাশে একটা ঝোপ মতো রয়েছে। তার কাছে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি। এমন সময় মনে হলো ঝোপের ওপাশে দাঁড়িয়ে কেউ যেন আমায় দেখে চলেছে। তখন বিকেল পেরিয়ে গেছে, একটু পরেই সন্ধে নামতে শুরু করবে। একেতেই সারা দিন ধরে বৃষ্টি, তার উপর আকাশ কালো মেঘে ঢাকা। বুঝতেই পারছো বিকেলের পরে অন্ধকারে আকাশের আলো এমনই নিভে আসছে, তাই তখন আর ভালোভাবে কিছুই দেখা যায় না। তারই মধ্যে আমি একটা গাছের তলায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। গাছের তলায় বসে থাকতে থাকতে বারবার যেন মনে হচ্ছিল ওই ঝোপের উল্টো দিকে একবার আমার যাওয়া দরকার। ওইখানে গেলে কিছু তো একটা দেখতে পাবো। একেতে এমন অবস্থা, তার উপর এমন অন্ধকার। এমন সময় আমার মনের ভাব দেখে আমি কিন্তু বেশ অবাক হয়ে গেলাম। ঝোপের ওই পাশে যদি কিছু থাকে তাতে আমার কি, তা যে আমায় দেখতেই হবে এমন মাথার দিব্যি তো আমাকে কেউ দেয়নি। কথাটা ভেবে সেখান থেকে চলে আসতে যাব, এমন সময় মনে হলো ঝোপের ওপাশে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যে আমায় দেখছিল সে জমা জলের মধ্যে অন্যদিকে হেঁটে যাচ্ছে। সত্যি বলছি, পায়ে শব্দ তুলে হেঁটে যাওয়ার ওই শব্দটাও পর্যন্ত আমি শুনতে পেয়েছিলাম, আর তাতেই আমার গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠেছিল। এমন অন্ধকার, তার উপর এই গোটা গ্রাম যে জলে ডুবে রয়েছে তা ভালোভাবেই বোঝা যায়। তার মধ্যে
এমন ভাবে এ সময় ঝোপের ভেতরে কেই বা হেঁটে চলে বেড়াবে? আমি একবার গলা তুলেই বললাম, কে ওখানে? কে ওখানে? সামনে এসো বলছি। আমার কথার কোনো উত্তর নেই। চারপাশের অন্ধকার ছাপিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে এসে ঝাপটা দিয়ে গেল, যেন যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। যত তাড়াতাড়ি সম্ভব আমায় একটা আশ্রয় খুঁজতেই হবে। এমনটা ভেবে আরো 2 পা সামনের দিকে এগিয়ে গেছি, এমন সময় ঝোপের দিক থেকে একটা হাসির শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আমি সেখানে থমকে দাঁড়ালাম। হাসির শব্দটা শুনে মনে হলো যেন যেন কেউ একটা আমায় তাচ্ছিল্য করছে, আর ওই হাসির মাধ্যমে কেউ আমায় বলতে চাইছে, আরে এত তাড়াতাড়ি ভয় পেয়ে চলে গেলে এখান থেকে? সত্যি বলতে ভয় আমি পাইনি, একটু অবাকই হয়েছিলাম। তাই পেছনের দিকে ঘুরে অন্ধকারের মধ্যেই অদৃশ্য কাউকে উদ্দেশ্য করেই বললাম, আমার এখন একটা মাথা গোজার মতো আশ্রয় প্রয়োজন, না হলে বৃষ্টির জলেই ভিজতে হবে। না হলে তুমি যেই হও না কেন, তোমায় আমি একবার হলেও ঠিক দেখতাম। যেন মনে হলো আমার কথাটা ঝোপের ওপাশে দাঁড়িয়ে থাকা কেউ সত্যি সত্যি শুনতে পেয়েছে। আর তারপরেই আবার জলের উপর শব্দ তুলে কাকে যেন ঝোপের দিক থেকে দূরে চলে যেতে দেখলাম। মানে শুনতে পেলেন? আপনি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলেন না। সে একই হলো। ঠিক তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি আমার গায়ে এসে পড়ল। তাড়াতাড়ি এগিয়ে গেলাম সামনের দিকে। যত এগোচ্ছি ততই জল বাড়ছে, তবে ততই বুঝতে পারছি সামনে একটা গ্রাম থাকার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে কাছে যদি একটা বাড়ি পাওয়া যায় এই ভেবে আমি এগিয়ে গেলাম, এবং কিছুক্ষণ হাঁটার পর আমি একটা বাড়ি দেখতেও পেলাম। বাড়ির দাওয়াতে জলও উঠে গেছে দেখলাম। আমি আর কিছু না ভেবে কোনো রকমে সেই দাওয়ার উপরে উঠে এক পাশে হেলান দিয়ে বসলাম। আমার পায়ের কাছ পর্যন্ত জল উঠে এসেছে, কিন্তু সেই দেখে আমার কিন্তু ভয়ই হচ্ছিল। না না, অন্য কিছুর না, ভয় হচ্ছিল এই জলের সাথে যদি সাপ টাপ না এসে পড়ে। গোটা শরীর ক্লান্ত। তাছাড়া আগের দিন রাতের বেলা ওই গৃহস্থের বাড়িতে খেয়েছিলাম, তারপরেই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তাই সারাদিন তেমন কিছুই খাওয়া হয়নি। হেলান দিয়ে থাকতে থাকতে ওই ঠান্ডা পরিবেশে কখন যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার আর খেয়াল নেই। ঘুমটা ভাঙল ওই সকালের দিকে, 2-1 জনের কথাবার্তা শুনে। দেখি আমার চারপাশে 2-1 জন ঘিরে বসে রয়েছে। তাদের মধ্যে একজন বেশ চিন্তিত গলায় বলল, আরে কিছু তো বুঝতে পারছি না, একবার ডাকবো নাকি? আরে না না, ডাকতে হবে না।
ওই তো চোখ খুলেছে। আমি চোখ খুলে হেলান ছেড়ে উঠে বসতেই একজন বয়স্ক মতো লোক সামান্য হেসে বলে উঠল, যাক, আমি তো ভেবেছিলাম কোনো বিপদ ঘটে গেছে। তা এসেছেন কোথা থেকে? আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বললাম, নমস্কার, আমি এসেছি অনেক দূর থেকে, পাশের গ্রামেই ছিলাম। কাল সকালের দিকে এই গ্রামে এসে ঢুকেছিলাম, কিন্তু গ্রামের এমন অবস্থা কেন? দেখছি জল এখনো নামেনি। জল একটু একটু করে নামতে শুরু করেছে, তবে এত তাড়াতাড়ি তো আর জল নেমে যাবে না, একটু সময় লাগবে। তুমি এইখানে কেন? ওই পশ্চিম দিকে একটা উঁচু বাড়ি আছে, সেখানেই আমরা কয়েকজন মিলে থাকবো। বাকিরা তো গ্রাম ছেড়ে বাইরে গেছে, তুমি আমাদের সঙ্গেই ওখানে থাকতে পারো। সেদিন তাদের সঙ্গে ওই পশ্চিম দিকে সেই উঁচু জমির উপরে একটা বাড়িতে গেলাম। দেখলাম এই বাড়ির দাওয়াটা অনেকটা উঁচু করে বানানো, তাই এদের কোনো এখনো পর্যন্ত ক্ষতি হয়নি। বেশ বড় বাড়ি, এখানে বেশ কয়েকজন মিলে রয়েছে। গ্রামে কোনো মেয়ে মানুষ নেই, সবাই পুরুষ মানুষ। বৃদ্ধ, বাচ্চা, এমনকি মহিলাদের ওই পাশের কোনো গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের ওখানে খাওয়া দাওয়া সেরে দুপুরের দিকে দাওয়ার কাছে বসে রয়েছি। এমন সময় কি মনে হতে একজনকে আমি ডেকেই বললাম, আচ্ছা, তোমাদের এই গ্রামের বাইরের দিকে ওই একটা ছোট জঙ্গল মতো রয়েছে না? বলছি, ওদিকে লোকজন তেমন যায় না? আমার কথা শুনে সে কেমন যেন চমকে উঠল। আমার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওই দিকে সত্যি সত্যি কেউ খুব একটা যায় না। তাছাড়া মাত্র কয়েকদিন আগে ওইখানে যা ঘটেছে, তারপরে তো আর ভুল করেও ওখানে কেউ পা রাখে না। তার চোখে মুখে একটা অদ্ভুত ভয় দেখে আমি চমকে উঠলাম। নিশ্চয়ই এখানে কিছু তো একটা হয়েছে। তাছাড়া আমি নিজেও তো এখানে কিছু একটার উপস্থিতি অনুভব করতে পেরেছি। তাই তাকে বললাম, আচ্ছা, ব্যাপারটা কি বলো তো, আমাকে খুলে বলো। আর কি বলবো আপনাকে সাধু বাবা, আমাদের গ্রামের বাইরে ওইদিকে ওই ঝোপের পেছনে একটা ডোবা মতো আছে। অনেক বছর আগে সে আমার বাবা কিংবা তারও আগের আমলের একজন ওখানে মারা গেছিল। কিভাবে মারা গেছিল সে কথা কেউ ভালোভাবে জানে না, তবে মারা গেছিল সে কথা জানি। তার মৃতদেহ ওই জলের উপরে ভেসে উঠেছিল। বৃষ্টির সময় সেখানে মাছ ধরতে গিয়েছিল। তার সঙ্গে মাছ রাখার জায়গার ছিপ, মাছের টোপ, সমস্ত কিছু ছিল। গ্রামের কোনো চাষি অবশ্য ঘরের লোক সে নয়, পাশের গ্রামের জমিদারের নায়েবের ছেলে ছিল সে। ওই ঝোপের ওইখানে যে ডোবা রয়েছে, সেই ডোবার কাছে আগে একটা ছোট মতো পুকুর ছিল। সেই পুকুরে মাছেরও চাষ হতো। আমাদের গ্রামেরই একজন সেই পুকুর নিয়েছিল। তার কথাতেই ওই লোকটি ওখানে মাছ ধরতে এসেছিল নাকি। কিন্তু কি থেকে যে কি হয়েছিল, ভর দুপুরে তার মৃতদেহ জলের মধ্যে ভেসে ওঠে। বিকেলের দিকে গ্রামের একজন দেখতে পায়। তারপরে পাশের গ্রামের খবর দেওয়া হয়। আশ্চর্যের ব্যাপার সাধু বাবা, গ্রামের কবিরাজ পরীক্ষা করে তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখতে পায়নি। হতে পারে কোনো কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল, এমনটা তো মাঝে মাঝেই হয়। সেটাও হতে পারে, তবে মৃতদেহের পেটের ভেতর নাকি ওই পুকুরের জল পাওয়া গেছিল। কোনোভাবে জলে পড়ে জল খেয়েছিল বেশ খানিকটা। সে বড় অদ্ভুত মৃত্যু হয়েছিল সাধু বাবা, কেউ কিছুই বুঝতে পারেনি। তবে অনেক বছর আগের কথা, তারপর প্রায় 40 বছর কেটে গেছে। হ্যাঁ, এ তো না হয় অনেক আগের কথা, কিন্তু তুমি যে বললে এর মধ্যে কিছু একটা ঘটেছিল, তা কি ঘটেছিল? ঘটেছিল তো এই মাত্র কয়েকদিন আগে আমাদের গ্রামের ওই অমর নামের একজন পাশের গ্রামে বাসা বেঁধেছে।
বন্যার জন্য এসেছিল গ্রামে। তারপর ফিরে যাওয়ার পরে যে কি হলো, 2 দিন ধরে তার কোনো খোঁজ নেই। 3য় দিনই তাকে ওই ডোবার জলে খুঁজে পাওয়া যায়। এমন অনেকবার হয়েছে। এই 40 বছরের মধ্যে ডোবার জলে অনেকেই ভেসে উঠেছে। তার কথা শুনে বুঝতে পারলাম ওই ডোবার জলে কিছু তো একটা আছে। আমিও তো অন্ধকারে ওই দিক দিয়ে কারোর কথা ও এমন করে উপস্থিতি অনুভব করতে পেরেছিলাম। যদি অন্য কেউ হতো তাহলে নিশ্চয়ই ওই দিকে যেত, কিংবা ভয় পেয়ে কোনো একটা বিপদে পড়তে পারত। দেখতে দেখতে একটা দিন কেটে গেল। তাদের সঙ্গে কথাবার্তা বলে ওই ডোবার ব্যাপারে আরো কিছু কথা আমি জানতে পারলাম। সেই যে বয়স্ক মতো লোকটা যে আমার সঙ্গে প্রথম কথা বলেছিল, সে আমায় বলল, ওখান থেকে দূরে থাকাই ভালো সাধু বাবা। তাছাড়া আপনি অচেনা লোক, সব কিছুই জানেন না। গ্রামে কোনো বিপদে পড়ে গেলে তখন সমস্যা হবে। তাকে আর কিছু বললাম না। পরদিন দুপুরের একটু পরে আস্তানা থেকে বেরিয়ে এলাম। বললাম কাছাকাছি এদিক ওদিকে ঘুরব, কিন্তু আমার মন পড়ে রয়েছে গ্রামের বাইরের দিকে সেই ঝোপের ওপাশে ডোবার কাছে, যেখানকার এত গল্প শুনলাম, যেখানে আমি কাউকে বসে থাকতে দেখেছিলাম। ওইখানে একবার না গেলে কি করে হয়। এত কিছু ভেবে আমি অবশেষে তাই হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলাম সেই ডোবার কাছে। কিন্তু গ্রামের লোকেরা বলেছিল 40 বছর আগে একজন মারা যাওয়ার পরেও ওই ডোবার কাছে অদ্ভুত কিছু ঘটনা ঘটে যাচ্ছিল বারবার। তারপরেও আপনি সেখানে গেলেন? কৌতূহল, বুঝলে? এই কৌতূহল হলো এমন একটা জিনিস যা এত সহজে মেটে না। কৌতূহলের জন্যই আমায় সেখানে যেতে হলো। দুপুর পেরিয়ে প্রায় বিকেলের একটু আগে আগেই আমি ডোবার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ডোবাটা খুব একটা বড় নয়। জলের চারিদিকটা একদম ধুধু অন্ধকার হয়ে রয়েছে। এখানে তোমাদেরকে বলে রাখা ভালো, বৃষ্টি কিন্তু সেদিন সকাল থেকে হয়নি, অথচ আকাশে কালো মেঘ ছড়িয়ে রয়েছে। সেই বিকেলের সময়ও চারিদিকে আলো যেমন নেই, তেমন পুরোপুরিভাবে অস্পষ্ট নয়। সবকিছুই দেখা যায়। ডোবার ধারে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে মনে হলো আমার ভাবনা ভুল নয়। অবশেষে মন আমায় জানান দিল এখানে সত্যি সত্যি কিছু একটা আছে। বেশ কিছুক্ষণ ডোবার জলে জমা জায়গাটা ধরে আমি এদিক ওদিক হেঁটে বেড়ালাম। এক সময় পেছন দিকে ঘুরে আমি চলে আসতে যাব, এমন সময় ডোবার জলে একটা ঝপ করে শব্দ হলো। যেন মনে হলো কেউ একজন এইমাত্র ডোবার জলে ঝাঁপ দিল। আমি পেছনের দিকে ঘুরতেই দেখি কোথাও কিছু নেই। ডোবার জল একেবারে শান্ত। চারপাশে এমন কিছু নেই যাতে ঝপ করে একটা শব্দ হতে পারে। কি মনে হতে আবার পেছনের দিকে ঘুরে গ্রামের দিকে যাওয়ার জন্য আমি এক পা বাড়িয়েছি, আবার সেই ঝপ করে শব্দটা হলো। এবার আমি নিশ্চিত যেন কেউ এই মাত্র জলে ঝাঁপ দিয়েছে।
আবার পেছন ঘুরে তাকালাম, আর তখনই মনে হলো একটা একদম হালকা ঢেউ ডোবার জলে এইমাত্র ছড়িয়ে পড়ল চারিদিকে। কে তুমি? বলো, কে তুমি? তুমি যেই হও না কেন, আমায় কিন্তু এভাবে ভয় দেখাতে পারবে না। সত্যি করে বলো, কেন তুমি এখানে এসেছো? বলো সত্যি করে। আমার কথায় কেউ কোনো উত্তর দিল না। ঠান্ডা বাতাস এসে ধাক্কা দিল আমার গায়ে। দেখলাম কেউ কোথাও নেই। কি করা যায়, কি করব ভাবছি, এমন সময় ডোবার অন্য পাড়ে চোখটা চলে গেল, আর তাতেই দেখতে পেলাম ডোবার ওই পাশে কেউ একজন উবু হয়ে বসে আছে। তার হাতে ধরা একটা ছিপটা ডোবার জলের মধ্যে ফেলে রেখে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারপর সেই তাকিয়ে থাকতে থাকতে সে সামান্য হাসলো। তার সেই হাসিটা কিন্তু মোটেই সাধারণ নয়। এমন অদ্ভুত হাসি দেখে যে কোনো মানুষ মুহূর্তের জন্য ভয় পেয়ে যাবে। তার মুখের সাদা চকচকে ধারালো দাঁতগুলো যেন মুখ ছাড়িয়ে একদম কান পর্যন্ত চওড়া হয়ে পড়েছে। সে হাঁ করলে তার মুখের ভেতর একটা বৃহৎ গুহা তৈরি হবে মুহূর্তের মধ্যে। আর এই সমস্ত কিছু দেখতে দেখতে আমি কেমন যেন চমকে উঠলাম। যেন মনে হলো সে একা বসে নেই, তার চারপাশে এই আধো অন্ধকারের মধ্যে কারা যেন হঠাৎ করে এসে দাঁড়িয়েছে। আরে বুড়ো ভাম, কি ভাবছে? কেন এসেছিস তুই এখানে? কেন এসেছিস? তোর মরণ আজকে তোকে আমার কাছে ডেকে এনেছি। আজ তোকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ পারবে না। অদ্ভুত ভাবে হাসতে লাগলো সে। আকাশে আধো অন্ধকার ততক্ষণে আবার নেমে আসতে শুরু করেছে। যেন মনে হলো আমার চারপাশের আকাশে কেউ কালো কালির পোজ ঢালতে শুরু করেছে। না হলে এত দ্রুত কালো অন্ধকার নামার কথা নয়। জল বাড়তে বাড়তে আমার পায়ের কাছে এসে যেন ঢেউয়ের আকারে ধাক্কা দিচ্ছে। মনে হলো আমি একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, আর সেই সমুদ্রের জল বারবার আমার পায়ে এসে ধাক্কা দিচ্ছে। আর প্রতিবার একটু একটু করে জল বাড়তে শুরু করেছে। আমার তখন মনে পড়ে গেল রামুর বলা কথাগুলো। রামু আমায় বলেছিল তার পেটের ভেতর বেশ খানিকটা জল পাওয়া গেছিল। কি করে যে সব হলো? তার মানে যারা এখানে মরেছিল সবাই ডোবার জলে ডুবেই মরেছে, আর তাই শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু এই সমস্ত কিছুর পিছনে কি তাহলে এই অশরীরী আত্মাই আছে? সামনে তাকিয়ে কিন্তু আর কিছু দেখতে পেলাম না। যেন সমস্ত কিছুই চোখের সামনে থেকে মুছে গেছে।
কালো অন্ধকারে দুহাত দূরের কোনো কিছুই ভালোভাবে দেখা যায় না। আমি এখানে আসার আগে দেহবন্ধন করেই এসেছিলাম, কিন্তু তবুও কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। বারবার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়াটা এত সহজ ব্যাপার হবে না। জল আমার পায়ের পাতা ছাপিয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। আমি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, আমি তো সেখান থেকে সরতে পারছি না। কোনো একটা অজানা কারণে আমার দুটো পা কেমন যেন পাথরের মতো হয়ে গেছে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে প্রায় ভয়ে শিউরে উঠলাম আমি। তারানাথ কথা শেষ করে চুপ করতেই আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলাম, কি লক্ষ্য করলেন? ডোবার ঠান্ডা জল আমার পায়ের পাতা ছাড়িয়ে হাঁটু আর পাতার প্রায় মাঝামাঝি পর্যন্ত উঠে এসেছিল। ডোবার জল যতটা এসে লেগেছে ঠিক ততটা পর্যন্ত আমার শরীরের অংশ অবশ হয়ে গেছে। সেটুকুর উপরে আমার আর কোনো টান নেই। কখন যে সে নিজে আমায় টানতে টানতে ডোবার দিকে নিয়ে আসলো আমি নিজেও বুঝে উঠতে পারলাম না। কানের মধ্যে শুধু ভাসতে লাগলো সেই বীভৎস হাসি, আর তার সঙ্গে শুনতে পেলাম, আমারও একটা নতুন শিকার। তোদের বলেছিলাম না আমারও একটা নতুন শিকার আসছে। তার এই কথার উত্তরে চারপাশ থেকে কারা যেন হেসে উঠল। তাদের ফিসফাস কথা গুঞ্জন যেন আমার কানে এসে ধাক্কা দিতে লাগলো। যেন মনে হলো আমার চারপাশে এই অন্ধকারের মধ্যে ও একজন নয়, আরো কয়েকজন এসে দাঁড়িয়েছে, আর তারা সকলে মিলে চাইছে আমি যেন আস্তে আস্তে গিয়ে ওই ডোবার জলে গিয়ে নামি। সর্বনাশ! কিন্তু দেহবন্ধন তো আপনার করা ছিল, তাই না? দেখো, বিশেষ কিছু ক্ষেত্র এবং বিশেষ কিছু সময়ে দেহবন্ধন খুব একটা কাজে লাগে না। সে তো আমার সরাসরি কোনো ক্ষতি করছিল না। সে নিজের কোনো অদৃশ্য মায়া বলে আমায় টেনে নিয়ে যাচ্ছিল সেই ডোবার দিকে। আমিও নিজের ইচ্ছের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছিলাম সেই দিকে। ক্রমে ক্রমে বুঝতে পারছিলাম ঠান্ডা জল আমার হাঁটু পেরিয়ে আরো উপরের দিকে উঠতে শুরু করেছে। তখন আমি চিৎকার করে বললাম, আমার ক্ষতি করে যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি এখানে কেন এভাবে রয়েছো সে কথা তো কেউ জানে না। আমি আজ থেকে 40 বছর আগে এই পুকুরের জলে ডুবে মরেছিলাম। তখন এখানে কেউ ছিল না। এই পুকুরের জলের নিচে এখনো আমার কঙ্কাল পড়ে আছে। এখনো কঙ্কাল পড়ে আছে, মারবো। কিন্তু গ্রামের লোকেরা যে বলেছিল
পাশের গ্রামের জমিদারের নায়েবের ছেলে এখানে মাছ ধরতে এসেছিল এবং সে এই পুকুরের জলে ডুবে মারা যায়। তারই মৃতদেহটা নাকি এখান থেকে তোলা হয়েছিল। আমি পাশের ছেলে জমিদারের নায়েব নই, আমি রতিন সামন্ত। আমি 2 গ্রাম দূর থেকে এখানে মাছ ধরতে এসেছিলাম। তারপর দুপুর বেলা চারিদিকে যখন কেউ নেই, তখন আমি মাছ ধরতে বসেছি। সেদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। অনেকক্ষণ ধরেই আমি মাছ ধরে চলেছিলাম। তারপর হঠাৎ করে একটা বড় মাছ সেদিন আমার ছিপে বাঁধে। আমি ছিপ ধরে 2 হাতে তাকে তোলার চেষ্টা করি, কিন্তু তাড়াহুড়োতে একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়। আমি যে জলের কাছে বসেছিলাম, সেই জলের সামনেই কেউ একটা বাঁশের গোঁচ কোনো একটা জায়গায় পুঁতে দিয়েছে। সেটাতেই আমি মাছ রাখার জাল জড়িয়ে রেখেছিলাম, কিন্তু তার উপরে ভাগটা যে বড্ড সুচালো, সেটা তখন খেয়াল করে দেখিনি। বড় মাছটা বড়শিতে বাঁধায় আমি হ্যাঁচকা টান দিতেই সে উল্টো দিকে টানতে শুরু করে, আর তখনই উঠে দাঁড়াতে গিয়ে মাটিতে পা পিছলে গিয়ে পড়ি সেই বাঁশের গোছের ওপরে। সঙ্গে সঙ্গে সে বাঁশের খাঁচ আমার গলা ঠিক মাঝখানে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই ছটফট করতে করতে আমি জলের উপরে মারা পড়ি, কিন্তু শরীরের চাপে বাঁশের গোছটা আরো খানিকটা ভিতরের দিকে ঢুকতে শুরু করে, একটু একটু করে। আর তাতেই এক সময় আমার গোটা শরীরটা জলের তলায় চলে যায়। অনেকদিন কেটে যায়, কিন্তু কেউ এই পথে আসেনি। একদিন পাশের গ্রামের জমিদারের নায়েবের ছেলে এখানে মাছ ধরতে এসেছিল। তাকে আমি অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলাম সবকিছুতে, কিন্তু সে কিছুই বুঝতে পারিনি। তারপর রাগে আমি তাকে মেরে ফেলি, একদম মেরে ফেলি। তার মানে ওই ডোবার জলে প্রথম মৃত্যু হয়েছিল তোমার, ওই জমিদার নায়েবের ছেলে নয়। আর তারপর থেকেই আরো অনেককে তুমি এখানে মেরেছো। কিন্তু আমার একটাই প্রশ্ন, কেন মেরেছো তুমি ওদেরকে? এত কিছু করার কারণটা কি? তারপর থেকে যেন নেশা হয়ে গিয়েছিল আমার। নেশা। এখানে যারা মাছ ধরতে আসবে তাদের কাউকে আমি ছাড়বো না। তাছাড়া এইখানে যারা দিনের বেলা কিংবা রাতের আধারে একা এসে পড়েছে, তাদের কাউকে আমি ছাড়িনি। দিনের বেলা আমার ক্ষমতা কম থাকে, কিন্তু আকাশ কালো মেঘে ছেয়ে গেলে তখন আমার ক্ষমতা বেড়ে যায়। বিরাট ক্ষমতা বেড়ে যায়। হঠাৎ করে সে অদ্ভুতভাবে হেসে উঠল, আর তারপরেই আমি বুঝতে পারলাম এতক্ষণ ধরে এই সমস্ত কথা আমায় বলার আসল কারণটা কি। অনুভব করলাম আমার বুক পর্যন্ত ঠান্ডা জল উঠে এসেছে। পায়ের তলায় নরম মাটি, আর সেই মাটির উপর পা দিতে গেলেই আমার শরীরটা যেন আরো একটু নিচের দিকে ঢুকে যাচ্ছে। তার মানে সে আপনাকে এভাবে কথার জালে ভুলিয়ে তারপর জলের মধ্যে নিয়ে গিয়ে মারতে চাইছিল? কিছু হয়নি সেটা তো নিজের চোখেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমন কি ঘটলো যে আপনি অমন বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলেন? নিশ্চয়ই কেউ আপনাকে সাহায্য করেছিল, আর সেই গ্রামের বন্যার জল নেমেছিল। দেখো, এই জীবনে নানা বিপদের সময় সর্বদা আমায় কেউ না কেউ সাহায্য করেছে।
এমন কিছু বিপদে আমি পড়েছিলাম যেখানে অন্য কারো সাহায্য না পেলে আমি কখনোই বাঁচতে পারতাম না। সেখানে কি অন্য কেউ সত্যি সত্যি আমায় সাহায্য করেছিল? কিন্তু কি জানো, এই বিপদ থেকে বাঁচার উপায় আমার কাছেই ছিল। তা হলো আমার উপস্থিত বুদ্ধি। এই উপস্থিত বুদ্ধির জন্য সেদিন আমি বাঁচতে পেরেছিলাম। আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাই করলাম। তারানাথ আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের দৃষ্টির দিকে তাকালে মনে হয় এই অনেক বছর আগে সেই ভয়াবহ দৃশ্যটা যেন সে নিজের চোখে আবার দেখতে পাচ্ছে। ঠান্ডা জল আস্তে আস্তে আমার বুক থেকে উপরে উঠতে শুরু করেছে। জলের নিচে আমার শরীরের যেটুকু অংশ আছে তাতে যেন আমার সামনেই আমার পা, আমার কোমর, এমনকি আমার দুটো হাতের কবজি পর্যন্ত যেন আর আমার কাছে নেই। যেন এই মাত্র কেউ ঠান্ডা বরফের মতো একটা অস্ত্র দিয়ে সেগুলো কেটে নিয়েছে আমার শরীর থেকে। আর তখনই সেই অন্ধকারের মধ্যে হলেও আমি দেখতে পেলাম আমার চারপাশে কারা যেন জল থেকে উঠে পড়েছে। তাদের লাল টকটকে চোখ যেন আমার দিকে তাকিয়ে দেখছে। আরে ওকে আগে মরতে দে, আর একটু মরতে দে। ও তোকে তোকে টেনে আনতে বড় কষ্ট হচ্ছে। বাবারে, হ্যাঁ, বাকিদের টেনে আনতে তো এত কষ্ট হয়নি। যেন মনে হচ্ছে কেউ তোকে বারবার পিছনে টেনে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ, আবার শুনতে পেলাম তার গলা, এবং তার সঙ্গে সেই জলরাশি বুক পেরিয়ে তখন গলার কাছ পর্যন্ত এসে পড়েছে। এমন সময় আমি বললাম, কিন্তু 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 তুমি তো মুক্তি চেয়েছিলে, তাই না? হঠাৎ করে কি যেন একটা হয়ে গেল। বুঝতে পারলাম যে স্লদ গতিতে আমি জলের দিকে নামছিলাম সেই গতিটা কেমন যেন থেমে এলো। জলের মধ্যে চারপাশে একটা অদ্ভুত তোলপাড় শুরু হয়েছিল। আমার গলার কাছে জল, আর সেই জল মাঝে মাঝে ছিটকে এসে আমার নাকে, চোখে সব জায়গায় ঢুকছে। সে এমন এক অদ্ভুত অবস্থা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আর একটু হলেই আমার নাক পর্যন্ত জল এসে ঢুকে পড়বে, আর তারপরে আমার আর বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। শেষে যে কি হয় এই সব ভাবছি, দেখলাম আশেপাশের হাসি থেমে গেল। আমি মুক্তি চেয়েছিলাম, কিন্তু এখন আমি আর মুক্তি চাই না। না, আমি সবাইকে মেরে এই ডোবার জলেই জমা করব। কাউকে কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। তাতে তাতে তো তোমার কোনো লাভ হবে না, তোমার মুক্তি হবে না। আর আর তাছাড়া যত মানুষকে তুমি এভাবে মারবে ততই ততই তোমার মুক্তির পথ বিঘ্নিত হবে। আর না হলে না হলে না হলে এত দিনে তুমি মুক্তি পেয়ে তুমি নতুন জন্মগ্রহণ করতে পারতে।
আমার কথায় যেন কাজ হলো। সে কিছুক্ষণ চুপ করলো, আর তারপরে আবার হেসে উঠে বলল, তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। তুই এখান থেকে বেঁচে যেতে পারবি না, তুই বেঁচে যেতে পারবি না। এবার আমি এগিয়ে গেলাম। আমার মুখের কাছ পর্যন্ত জল উঠে এলো, আর একটু পরেই ডুবে যাব এটা আমি বুঝতে পারছি। তবে শেষবারের মতো চিৎকার করে দু পায়ে মাটির উপর ভর দিয়ে আমি বলে উঠলাম, শোনো, আমি তোমার মুক্তির ব্যবস্থা করতে পারি, কিন্তু আমায় মেরে ফেললে তুমি আর কোনো দিন মুক্তি পাবে না। আমি ব্রাহ্মণ সন্তান। এইবার আমার কথায় বোধহয় কিছু একটা হলো। চারপাশে জলের মধ্যে তোলপাড় চলতে লাগলো। ফ্যাস ফ্যাসে স্বরে কারা যেন কথা বলছে। আমি এরপর জলে ডুবে মারা যাব, কিন্তু হঠাৎ করেই দেখলাম ওই উঠে আসা জল আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রথমে বুক, তারপরে কোমর, আর তারপরেই হাঁটু, অবশেষে পায়ের পাতার কাছে জলটা চলে এলো। কারা যেন অদ্ভুত গলায় কি সব বলতে লাগলো। আমি সেগুলোর কিছুই বুঝতে পারলাম না। আর তারপরে আবার সেই চেনা ভয়ঙ্কর গলায় সে বলে উঠল, আমি মুক্তি চাই। এখানে এত বছর ধরে আমি বন্দী রয়েছি, আর এখানে থাকতে ভালো লাগছে না। আমায় তুই মুক্তি দে, তুই মুক্তি দে। জীবনে প্রথমবার আমি এইখানে আসা কাউকে ছেড়ে দিচ্ছি। যদি তোর কথা অনর্থ হয় তাহলে কিন্তু ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছে। আমি যখন তোমায় কথা দিয়েছি তখন তোমাকে এইখান থেকে মুক্তি না দিয়ে আমিও যাব না। আমিও তারানাথ তান্ত্রিক। আশেপাশের সেই কথাবার্তা সবকিছুই কেমন যেন থেমে গেল। হঠাৎ করে মনে হলো আশেপাশের জঙ্গলের যে একটা নির্দিষ্ট শব্দ আছে, সেই শব্দটা আমি শুনতে পাচ্ছি। আর ঠিক তখনই কয়েক ফোঁটা বৃষ্টি এসে পড়ল আমার গায়ে। অন্ধকারের মধ্যে কিভাবে যে ওই গ্রামে ফিরে গিয়ে ওই বাড়িটায় উঠে সবাইকে সমস্ত কথা বলেছিলাম তা আজও মনে পড়ে না। আমার কথা শুনে বয়স্ক মতো লোকটা বলেছিল, সর্বনাশ, তাহলে আমরা এত বছর ধরে যা জানতাম সবকিছুই ভুল। এখনো একটা কঙ্কাল পড়ে আছে, আর তার জন্যই এসব কিছু হচ্ছে। শুনুন, কাল সকালে আমাদের সবাইকে ওখানে যেতে হবে এবং কঙ্কালটা তুলে সৎকার করতে হবে। আশা করি কঙ্কালটা তুলে তার সৎকার করলেই হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তারপর কি করলেন? পরদিন সকালে গ্রামের লোকেদের নিয়ে গিয়ে সেই পুকুরে জাল ফেলা হলো। সেটাকে পুকুর না বলে ডোবা বলাই ভালো। জাল ফেলে কিন্তু সেখান থেকে আস্ত কোনো কঙ্কাল উঠে আসেনি।
উঠে এসেছিল একটা নরকঙ্কালের শরীরের ছিন্ন বিচ্ছিন্ন খণ্ড। গ্রামের পুরোহিতের মাধ্যমে ওই পাশের গ্রামের এক শ্মশানে তা পুড়িয়েও দেওয়া হলো। এরপরেও 2 দিন আমি সেই গ্রামে ছিলাম। একদিন রাতের বেলা সেই ডোবার ধারেও গেছিলাম, কিন্তু সেখানে নতুন করে আর কিছু দেখতে পাইনি। এমনকি পায়ের পাতা পর্যন্ত উঠে আসা জল আর একটুও বাড়ল না। আর কখনো সেই গ্রামে আমি যাইনি। একবার ভেবে দেখো তোমরা, 40 বছর ধরে অপেক্ষা করতে করতে একজন অশরীরীর মুক্তির ইচ্ছে পরিণত হয়েছিল ভয়ঙ্কর প্রতিশোধে। কিন্তু যেই মুহূর্তে আমি তাকে মুক্তির কথা বলেছিলাম, সে কিন্তু রাজি হয়েছিল আমায় ছেড়ে দিতে। অথচ প্রথমবারেই যদি সেই জমিদারের নায়েবের ছেলে তাকে মুক্তির কথা বলতো, তাহলে হয়তো আর এতগুলো মানুষ মারা যেত না, বুঝলে? মারা যেত না। এর জন্যই বলি, বুঝলে, রক্তপাত, মৃত্যু, হানাহানি, হিংসা এ সমস্ত কখনোই ভালো নয়। এই যে যুদ্ধ চলছে, এর পরিণতিও ভালো হবে না। দেখে নিও তোমরা, এই আমি বলে দিলাম। তারানাথের কথা শুনি আমরা চুপ করে রইলাম। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এখনো কালো মেঘটা জমে আছে। তবে এই মাত্র বৃষ্টিটা থেমে গিয়েছে, তাই আমরা আর বেশি দেরি না করে বেরিয়ে এলাম। তবে যেই বাড়ির বাইরে পা দিয়েছি, এমন সময় আবার হুড়মুড় করে বৃষ্টি নামলো। আর সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল তারানাথের সেই গ্রামের ডোবাটার কথা। সেখানে তো বৃষ্টি হয়েই চলেছিল এমন। শুনছিলেন আজকের গল্প সুকান্ত দাসের লেখা তারানাথ তান্ত্রিক ও বিষ্ণুপুরের জলপিশাচ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। তাহলে ভালো থাকবেন। ধন্যবাদ।